আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারা আসলে ওরকম বড় কিছু মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না, সেনা শাসন কেন জারি করে ফেলছেন না, এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত 1 বছরের বেশি সময় গেছে বাংলাদেশ, কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের। আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুঁড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। রাজপথে যখন জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি খুব সক্রিয় আওয়ামী লীগ দমাতে, আওয়ামী লীগের লকডাউনে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও বেরিয়ে পড়তে না পারে, ফ্যাসিস্ট দমনে যখন তারা রাজপথ প্রহরায় রাখছে, তখন তাদের গত কমাসের মানে 2024-এর আগস্ট থেকে তারা যে দাবি তোলা শুরু করেছে, সেসব দাবি যে আরেকবার ভেস্তে গেল সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণে। আবারও সংবিধান বাতিল করে দেওয়া, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, সাংবিধানিক পদগুলো শূন্য ঘোষণা করে একরকম নতুন করে বিপ্লবের বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, সাধ এবং দাবি গত কয়েক সপ্তাহ মাস ধরে আরো জোরদার হচ্ছিল জুলাই সনদকে ঘিরে, সেই স্বপ্ন, সাধ, দাবি একরকমের ধূলিসাৎ হয়ে গেল। কারণ আবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেদের জান বাঁচাতে, সংবিধান বাঁচাতে একাট্টা হলেন, একজোট হলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস রাজপথে পারলে দাবি আদায় করে নেন, পারলে রাষ্ট্রপতিকে সরিয়ে দেন, পারলে সংবিধান বাতিল করে দেন, পারলে অভ্যুত্থানের সরকার স্থাপন করুন, এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে একরকমের প্রত্যাশা সৃষ্টি করলেও যে তারা বোধহয় এসব দাবি আদায় করে ফেলতে পারেন, শেষ পর্যন্ত সেসব দাবি আবার ভেস্তে গেল। কারণ ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু এই দুজন শেষ পর্যন্ত কিছুতেই সংবিধান থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টির যেমন আবদার ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশে প্রধান উপদেষ্টাকেই সই করতে হবে। কারণ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির কথা ছিল যে ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের চিহ্ন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি জুলাই বাস্তবায়ন আদেশে সই করে, তাহলে সেই জুলাই বাস্তবায়ন আদেশ তো কিছুতেই গ্রহণ করা যায় না। কারণ জুলাই বাস্তবায়ন আদেশের মাধ্যমে প্রথমত যে কাজটা করতে হবে সেটা নাকি জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে হবে। এখন তারা জুলাই বিপ্লবের কথা বলছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই 11 তারিখের পল্টন সমাবেশ থেকেও ঘোষণা দিয়েছেন যে যদি জুলাই সনদকে, জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয়, জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান না দেওয়া হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর না করেন প্রধান উপদেষ্টা, তাহলে তাদের লাগাতার আন্দোলন চলবে। আর মানে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি তো বলেছেনই যে জুলাই সনদ অবশ্যই প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে। তাদের বিখ্যাত নেতা হাসনাত আব্দুল্লাহ, যিনি তার এক দাবির মুখে প্রধান বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি থেকে সব উল্টে পাল্টে ফেলেছেন এবং যিনি অক্টোবরেও গিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, তিনি এ দফায়ও আবার মানে দমকে দমকেই তারা বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে বলেছেন। কারণ তাদের মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলে, 72-এর মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে একটা নতুন সংবিধান রচনা করা, গণপরিষদ গঠন করা এবং তার মাধ্যমে তারাই নাকি সংবিধানটা লিখে ফেলবেন। এই স্বপ্ন সাধ যাদের, সেই হাসনাত আব্দুল্লাহ আবারও এই কদিন আগে বললেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার চেয়ে নাকি তাদের নদীতে ডুবে মরা ভালো এবং জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তারা এবং তাদের পরিবার পরিজন নাকি আত্মহত্যা করবেন যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। আজকে এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার আগেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে
সংবিধান অনুযায়ী মুজিববাদী সংবিধান মেনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বাক্ষর করেছেন। কারণ সংবিধানটা যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই আগস্ট মাস থেকে জানেন যে সংবিধান যদি রক্ষিত না হয় তাহলে বঙ্গভবন থেকে তাকে টেনে বের করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন, রাজপথে দাঁড় করিয়ে। কারণ এই জুলাই বিপ্লবের অংশ হিসেবে শত্রুপক্ষের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটেছে, পুলিশ বাহিনীর সদস্যদেরকে পিটিয়ে মেরে রাজপথে ঝুলিয়ে রাখা হয়েছে। কাজেই এমন একটা বিচার আচারের মুখোমুখি যে তাকে হতে পারে সেটা যদি নাও হয়, তাকে যে সরাসরি বঙ্গভবন থেকে কারাগারে যেতে হবে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগস্ট মাস থেকে সেটা বোঝেন। এটা বোঝেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধানও। এবং সে কারণেই আগস্টে যখন রাষ্ট্রপতির কাঁধে 3 বাহিনী প্রধান দাঁড়িয়ে থাকলেন এবং 5ই আগস্ট সন্ধ্যায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই সরকার খুব দ্রুত নির্বাচন দেবে এবং খালেদা জিয়া মুক্তি পাবে, এই 3টি মূল কথা তো তারা বলেছিলেন। কিন্তু 8ই আগস্ট যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়ে গেল আর সে সরকার বঙ্গভবনে শপথ নেওয়া মাত্র এমন বিপ্লবী হয়ে উঠল যে তারা দিকে দিকে গিয়ে মব সৃষ্টি করে, তাদের বাহিনী দিয়ে মব সৃষ্টি করিয়ে বিচারালয়ের বিচারপতিদের পরিবর্তন করালো, সচিবালয়ের সচিবদের পরিবর্তন করালো, মানে সারা বাংলাদেশ তোলপাড় করে ফেললো। তখন থেকে যারা প্রশ্ন করেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এই ওয়াকারুজ্জামান কি করছেন, তারা কেন এই তাদের গড়ে দেওয়া সরকার, সেই সরকারকে বলছেন না যে তাদেরকে সাংবিধানিক নিয়ম নীতি মেনে চলতে হবে। তারা আসলে ওরকম বড় কিছু, মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না, সেনা শাসন কেন জারি করে ফেলছেন না, এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত 1 বছরের বেশি সময় গেছে বাংলাদেশ। কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের, আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুঁড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। গত কয়েকদিন ধরে এই নিয়ে, মানে এই যে আসিফ নজরুল ঘোষণা দিলেন যে যদি মতানৈক্য না হয়, যদি আপনারা রাজনৈতিক দলেরা মতৈক্যে পৌঁছতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টা সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন। কিন্তু আসলে সরকারের একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সাধ্য সামর্থ্য ছিল না, নেই। সেটাও এই সংবিধানটুকু আঁকড়ে ধরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই 14-15 মাস ধরে নিশ্চিত করে গেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে, মানে বঙ্গভবনে গত রাতেও, এই আজকে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই রাতেও কিন্তু একটা বড় ধরনের দর কষাকষি হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন 12 তারিখ রাতে, বুধবার রাতে বঙ্গভবনে, এবং সেখানে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নেন যে এই আদেশে রাষ্ট্রপতি ছাড়া কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সই করতে দেওয়া যাবে না। জুলাই সনদ বা কোন সনদ, মানে কি নামে সে সনদ ডাকা হচ্ছে সেটা বিষয় নয়, কোন সনদকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়ার কথা হয় তাহলে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী একজোট তারা জরুরি অবস্থা ঘোষণা করবেন। এই হুমকিটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে 11 তারিখ মানে মঙ্গলবার গিয়ে দিয়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনায় গিয়ে। এই কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন যমুনায় গেছেন। প্রথমে তিনি সেখানে গিয়ে এটা বলে এসেছেন, কারণ আমি আপনাদের বলেছি যে সেনাবাহিনীর জেনারেলেরা এখন এই নির্বাহী বিভাগকে, ডক্টর ইউনূস সরকারকে একেবারেই বিশ্বাস করছে না। এমনকি ইউনূস সরকারের প্রিয় যে জেনারেলেরা, মানে উনি তো সেই আগস্টের পর থেকে একরকমের ভাগাভাগি করেছেন যে ওয়াকার হাসিনার লোক, আরো হাসিনার লোক, উনি নিজেদের লোক বানানোর চেষ্টা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে মাথার উপরে বসিয়েছেন যেন তিনিও আরেকটা সেনাপ্রধান, এবং তার সঙ্গে মিলিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের যে পিএসও প্রধান উপদেষ্টার দফতরে কামরুল হাসান, সেই কামরুল হাসান কে ফেব্রুয়ারি থেকে সেনাপ্রধান বানিয়ে দেওয়া যায় কিনা সেই প্রচেষ্টা করেছেন। নানা রকম চেষ্টা চরিত্র তিনি করে সেনাবাহিনীকেও একরকম তার মানে
বশবর্তী করবার, মানে তার অনুগ্রহের ভেতরে নিয়ে আসার চেষ্টা করেছেন। মানে ঠিক যে ধরনের ম্যানিপুলেশন, যে ধরনের মানে এক রকমের টোপ দিয়ে দিয়ে, লোভ দিয়ে দিয়ে, এটা দেব ওটা দেব বলে তিনি রাজনৈতিক দলগুলোকে সব তার একেবারে বশংবদ করে ফেলেছেন। মানে তিনি যমুনায় ডাকলে সবাই একেবারে তার মানে হুজুর কি নির্দেশনা দেন সেই পথ চেয়ে থাকেন। তিনি চেয়েছিলেন সেনাবাহিনীটাকেও সেভাবে গড়ে নিতে, কিন্তু সেসবে তিনি সমর্থ যে হন নাই সেটারও মূল কারণ সেনাবাহিনীর জেনারেলেরা প্রত্যেকে বুঝেছে একদিকে এই নির্বাহী বিভাগ যেমন ভীষণ প্রতিশোধ পরায়ণ, ভীষণ ম্যানিপুলেটিভ, মানে তারা নানা রকম খেলা খেলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করছে, হাসনাত আব্দুল্লাহকে রাজপথে রেখেছে যে কোনো সময় ওয়াকার না হাসনাত বলে ওয়াকারকে যেন ক্যান্টনমেন্ট থেকে টেনে বের করে ওয়াকারকেও ঝুলিয়ে দেওয়া যায় এমন একটা পরিস্থিতি তৈরি যাতে সবসময় থাকে, এই ব্যবস্থাগুলো করতে। এই সব কিছু বিবেচনা করে বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন সর্বশেষ এমনকি কর্মরত জেনারেলদেরকে, এমনকি যারা জামাতপন্থী, যারা জামায়াতের সঙ্গে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়ও ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন, ডিজিএফআই চিফ হামিদুল হক, এরা সহ এদের প্রত্যেককে বিপদগ্রস্ত করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুনের মামলা দিয়ে দিয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, হাতকড়া পরিয়ে আদালতে নিচ্ছে, তখন জেনারেলেরাও সবাই একাট্টা হয়ে গেছেন। এখানে পরিস্থিতির একটা বড় বদল ঘটেছে। তারা নির্বাহী বিভাগকে আর বিশ্বাস করতে রাজি না, আর তারা জানেন সেনাবাহিনীকে রক্ষা করতে হলে, মানে ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মিলিশিয়া বাহিনী যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না করেন, কারণ তারা তো প্রস্তুত, তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ঠেকাবেন, তারা সীমান্তে ভারত ঠেকাবেন, সব নাকি তারা ঠেকাতে সশস্ত্র প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছেন। তো সেনাবাহিনীর তো তাদের কোনো দরকার নাই, যে কারণে তারা প্রায়শই রাজপথে দাঁড়িয়ে এমন বক্তৃতা দেন যে এই সেনাবাহিনীর আমাদের দরকার কি, এই ভারতপন্থী ভারতের দাস সেনাবাহিনীর দরকার কি। এরকম পরিস্থিতিতে যাতে পুরো বাহিনীটাকে না পড়তে হয়, এই কারণে জেনারেলেরা একাট্টা, এবং তারা সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই সাহসটুকু দিয়েছেন, এই বলটুকু দিয়েছেন যে আপনি সংবিধান রক্ষা করবেন, আপনি ইউনূস সাহেবকে গিয়ে স্পষ্ট করে বলবেন যে আর কোনো কথা না, নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হতে হবে, আপনি স্পষ্ট করে বলবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেও না হলে সেনাবাহিনী অনন্তকাল রাজপথে থাকবে না, আপনি স্পষ্ট করে ইউনূস সাহেবকে বলবেন সেনাবাহিনী এখন রাজপথে সক্রিয় থাকবে না, এখন একরকমের মানে সংখ্যায় কম কোনোভাবে মোতায়েন থাকবে, নির্বাচনটা সময় মতো হলে, নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হলে। সর্বশেষ জেনারেলদের সভায় কিন্তু এটাও খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তাহলেই শুধুমাত্র সেনাবাহিনী সম্পূর্ণ তো এই নির্বাচনে সংশ্লিষ্ট হবে, আর বলে দেবেন এসব গণভোট টনভোটের কোনো ডিউটি সেনাবাহিনী দিতে পারবে না। 1 তারিখ গিয়ে 3 বাহিনী প্রধান মিলে যমুনায় কথা বলে এসেছিলেন। এরপর ওয়াকারুজ্জামান এই যে সরকার 11-12 তারিখে একটা সিদ্ধান্ত দেবে গণভোট আর ভোটের বিষয়ে, এটা শুনে ওয়াকারুজ্জামান এই জেনারেলদের পরামর্শে 11 তারিখ যমুনায় গেছেন এবং গিয়ে বলে এসেছেন গণভোট আর ভোটের কবে হবে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবে এসব সিদ্ধান্ত আপনার নয়, অন্তর্বর্তী সরকারের নয়। অন্তর্বর্তী সরকারই গঠন করা হয়েছে একটা সাংবিধানিক দুর্বল ভিত্তির ওপর। রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছেন আপিল বিভাগে বলে দাবি করে একটা নিয়ম কানুন বের করে এনে এই সরকারটা গঠন করে দিয়েছিলাম শুধুমাত্র নির্বাচনটা করবেন বলে। কাজেই নির্বাচনটা অনুষ্ঠান করুন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর করবে রাষ্ট্রপতি, আর ভোটের দিনে গণভোট, এই প্রস্তাবটুকু আপনি দিতে পারেন, ভোটটা ফেব্রুয়ারিতে হতেই হবে। এবং এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাওয়ার আগেই রাষ্ট্রপতি চুপ্পু সই করেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে। হাসনাত আব্দুল্লাহ এখন নদীতে ডুবে মরবেন কিনা, আত্মহত্যা করবেন কিনা, সেসব বিষয়ে তাদের কেয়ার করবার উপায় ছিল না, গ্রাহ্য করবার উপায় ছিল না, কারণ এই ব্যবস্থাটুকু না করলে, এ বিষয়ে একাট্টা না হলে, এ বিষয়ে একরকমের জোর না খাটালে তাদের প্রাণটাই রক্ষা পায় না। কিন্তু তাতে কি আসলে সম্পূর্ণ তো নিরাপদ হয়ে গেলেন শাহাবুদ্দিন চুপ্পু এবং ওয়াকারুজ্জামান? অনেকগুলো ঘটনা ঘটতে পারে। জামায়াতে ইসলামী রাজপথেই আছে, তারা বলেছে 5 দফা দাবি আদায় ব্যতিরেকে তাদের লাগাতার আন্দোলন চলবে।
তারা এখন আন্দোলনে থাকতে পারে, বঙ্গভবনের দিকে তাদের আন্দোলন নিয়ে যেতে পারে। আজ সারাদিন আওয়ামী লীগ ঠেকানোর পর এখন হয়তো বা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে আবার বঙ্গভবন ঘেরাও হতে পারে, খুব সম্ভাবনা থাকছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে অনন্তকাল ক্ষমতায় থাকতে চান, নির্বাচনটা একরকমের অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিতে চান, কিংবা জামায়াতে ইসলামী 11 তারিখের সভায় যেটা বলেছে যে গণভোট না হলে 26-এ নির্বাচনের স্বপ্ন দেখা ঠিক হবে না, আরেক নেতা বলেছেন নির্বাচন 29-এ হবে। তো এই পরিস্থিতিগুলো যারা একমত এসব বিষয়ে, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী আর ইউনূস সরকার, তারা হয়তো বঙ্গভবন ঘেরাওয়ের একটা নাটক এখন তৈরি করবেন। সেই বঙ্গভবন ঘেরাওয়ের নাটকের পরিণতি কি হয় দেখবার জন্য অপেক্ষা করতে হবে। এই বঙ্গভবন ঘেরাও নাটকের পরিণতিতে কি শাহাবুদ্দিন চুপ্পুকে সত্যি অপসারিত হতে হয়? তখন কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন, নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও চুপ্পুকে রক্ষার মাধ্যমে নিজের জান রক্ষা করবেন? সেই বিষয়গুলো দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে নাটক হয়তো আরো কিছু বাকি। রাস্তায় থাকা ইউনূস সরকারের মিত্র রাজনৈতিক পক্ষগুলো এত সহজে লেজ গুটিয়ে বিএনপির পক্ষে যাওয়া এই সিদ্ধান্তগুলো মেনে নেবেন তা বিশ্বাস করা মুশকিল। নিষেধাজ্ঞা বা অনুরোধ যেভাবেই বলুন না কেন বলি, আপনারা জানেন যে গতকালকে ইউনূস সরকারের পক্ষ থেকে ভারতীয় একজন কূটনীতিককে ডেকে বলা হয়েছে যে ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতীয় গণমাধ্যমে কথা না বলেন। ইউনূস আসলে দিশেহারা হয়ে গেছে, ইউনূস আসলে পাগল হয়ে গেছে। দিল্লিতে নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের জন্য মোটেই সহায়ক নয়। তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন। দিনের প্রথম ভাগে ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানী দিল্লিতে বসবাস করা বা নির্বাসনে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়। ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান। নির্বোধ, দিশেহারা ইউনূস সরকার দিশেহারা হয়ে যা খুশি তাই করছে। আপনারা খেয়াল করে দেখুন যে গতকাল দিনের প্রথমার্ধে ভারতীয় দূতকে ডেকে নিষেধাজ্ঞা দিচ্ছে, যে নিষেধ করছে যে ভারতীয় গণমাধ্যমে যেন শেখ হাসিনা কথা না বলেন। অথচ বিকেল বেলায় ইন্ডিয়া টুডে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে। নিষেধ করে দাবিয়ে রাখা কি যায়? গত কয়েক মাস আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হাতে পায়ে ধরে ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎ ম্যানেজ করতে পেরেছিলেন। সেই সাক্ষাতে ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে শেখ হাসিনা যেন গণমাধ্যমে কথা না বলেন, সোশ্যাল মিডিয়ায় কথা না বলেন। কিন্তু কি হয়েছে? কথা আরো বেড়ে গেছে। কদিন আগে বিবিসি একটা রিপোর্ট করেছে যে শেখ হাসিনাকে ভারত আনলক করে দিয়েছে। শুধু আনলক নয়, আমি ফ্র্যাঙ্কলি বলি যে ভারত রীতিমতো সহযোগিতা করছে, পৃষ্ঠপোষকতা করছে শেখ হাসিনাকে। এটা ভারত অফিসিয়ালি কখনো বলবে না, আমি আনঅফিসিয়ালি বলছি, পৃষ্ঠপোষকতা সহযোগিতা করছে। বিশ্ব গণমাধ্যমের মূল কেন্দ্রে এসে গেছেন শেখ হাসিনা। বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমে সাক্ষাৎকার তো দিচ্ছেনই, আর প্রায় প্রতিদিন
ভারতীয় গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। কাজেই এইভাবে তো দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের খবর প্রকাশ করতে সরাসরি বাধা দেওয়া হচ্ছে। সরাসরি গণমাধ্যমগুলোকে ফোন করে বলা হয়, কেউ যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো খবর প্রকাশ করে তাহলেও সেই গণমাধ্যমের রীতিমতো খবর আছে। আইনগত খবর তো করতেই পারে। ইউনূসের মিডিয়া প্রেস উইং থেকে থ্রেট দেওয়া হয়। আরেকটা আছে মব বাহিনী। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখতে পারে হয়তো সাময়িক সময়ের জন্য, কিন্তু গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম যে কোনো সময় ফুঁসে উঠবে, ফুঁসে ওঠার জন্য কিন্তু রেডি হয়ে আছে। গণমাধ্যমের কোনো দোষ নেই। গণমাধ্যম আয়নার মতো ঝকঝকে দেখা যায়। আমার গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা হয়েছে। কাজে বাংলাদেশের গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখলেও ভারতীয় গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা যে সম্ভব নয়, এই জিনিসটি যে বা যারা না বোঝে তারা আসলে নির্বোধ, তারা আসলে দিশেহারা। ভারত দিনের পর দিন আরো বেশি সহযোগিতা করবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। কারণ ভারত অন্তত পক্ষে এইটা বুঝে গেছে যে ভারত যদি মনেও করতো 5 আগস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, ঠিক আছে আমরা একটা টার্ম অন্তত পক্ষে অন্য কারো সঙ্গে কাজ করব, কিন্তু ভারত এই 16 মাসে এটি অন্তত পক্ষে উপলব্ধি করেছে যে অন্য কে আছে। জামাত একটা পাকিস্তানি, কট্টর পাকিস্তানি রাজনৈতিক দল, এনসিপি তাদেরই শিশু দল, বিএনপির 2001-06 সালের ভারতের 7 সিস্টার্সকে অস্থির করবার যে প্রচেষ্টা সেটি সম্পর্কে ভারত ভালোভাবে অবগত। আবার গত 16 মাসের কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড ভারত দেখছে। বিএনপিকে সুযোগও দিয়েছিল, আমি এই কথাগুলো অনেকবার বলেছি, স্পেস দিয়েছিল। 5 আগস্ট সরকার পতনের পর সাথে সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেপ্টেম্বর মাসে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা কিংবা বিএনপি এই অপরচুনিটিটাকে, সুযোগটাকে কাজে লাগাননি।